নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আজ এই পর্যায়ে প্রথম পর্বে আমাদের অতিথি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। মুকুলদা স্বাগত। প্রথম যে প্রশ্নটা আমি তোমায় করব সেটা, তৃণমূল কংগ্রেস নামক দলটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর একজনই জবাব দিতে পারেন, তিনি মুকুল রায়। না, সেটা ঠিক কথা নয়। এটা প্রশ্নটা শোনো, প্রশ্নটা দেখো। নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী, কাকে পছন্দ হচ্ছে 2014 লোকসভা নির্বাচনে? আমার তো একটাই পছন্দ, মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হচ্ছে জোট সঙ্গী হিসেবে না, জোট সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় তো নেত্রী হিসেবে অবশ্যই। আমি তোমাকে একটা কথা বলেছি, আমার কথা হচ্ছে যে ভারতবর্ষের যে বর্তমান রাজনৈতিক সিনারিও, এই সিনারিওতে যারা বলে আমরা জাতীয় রাজনৈতিক দল, সেই জাতীয় রাজনৈতিক দল কারা কারা আছে ভারতবর্ষের? জাতীয় রাজনৈতিক মানে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত রাজনৈতিক দল, ধরো ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, বহুজন সমাজ পার্টি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। এই 6টা দল হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত রাজনৈতিক দল। এই মুহূর্তে আর যে 4টে রাজনৈতিক দল তারাও ইরেলিভেন্ট হয়ে গেছে, তারা ন্যাশনাল পলিটিক্সে তাদের কোনো রেলিভেন্সি নেই, কারণ তারা সর্বভারতীয় ক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গাটা ধরে রাখতে পারছে না। বাকি দুজনকে, কংগ্রেস আর বিজেপি, তুমি নিশ্চয়ই একেবারে অপ্রাসঙ্গিক এই দুজনের মধ্যেও যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু এরাও আগামী কয়েক বছরের মধ্যেও ভারতবর্ষের অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তুমি বলো, ভারতীয় জনতা পার্টি কটা রাজ্যে ক্ষমতায় আছে, ন্যাশনাল পার্টি বলে ক্লেম করছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ন্যাশনাল পার্টি বলে ক্লেম করছে, কটা রাজ্যে ক্ষমতায় আছে। কারণ এখন সারা ভারতবর্ষে যে রিজিওনাল ইমব্যালেন্স, সেই রিজিওনাল ইমব্যালেন্স থেকে আঞ্চলিক দলগুলো এক একটা রাজ্যে ক্ষমতাশালী। ফাইন, এই আঞ্চলিক দলের উত্থান এবং তোমাদের দলের ঘোষিত ফেডারাল ফ্রন্ট, সেই ফেডারাল ফ্রন্টকেও কোনো একটা তথাকথিত কোট আনকোট এই 6টার মধ্যে বা স্পেসিফিক্যালি সব থেকে বড় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কোনো একটা দলের তো বাইরে থেকে সমর্থন লাগবে। আমি আবার বলছি, এটা তো নির্বাচনোত্তর পরিস্থিতি। হ্যাঁ, কিন্তু তুমি ভোটারের কাছে যখন যাবে যে তুমি একটা সরকার করবে, তার একটা পরিষ্কার ছবি তো দেবে। জায়গায় ধরো, প্রথম কথা হচ্ছে ধরো কোন রাজনৈতিক দলই কেউ 300 আসনে লড়ছে, কেউ 350 আসনে লড়ছে, ধরে বলছে আমি সরকার করব। 270টা হচ্ছে ম্যাজিক ফিগার, 73। তাহলে 300-350 আসনে লড়ে 273 পাওয়ার তো কথা নাই। আবার ধরো 300 আসন লড়ে তো 273 ম্যাজিক ফিগার পাওয়ার কথা নয়। তাহলে স্বাভাবিকভাবে সবাই কিন্তু সব রাজনৈতিক দলই জানে যে এইবার ভারতবর্ষের যে 16তম লোকসভাটা তৈরি হবে, সেই লোকসভাটা অত্যন্ত ফ্র্যাকচার্ড ম্যান্ডেট নিয়ে আসছে। এটা কিন্তু ভারতবর্ষের সব রাজনৈতিক দলই জানে। এই ফ্র্যাকচার্ড ম্যান্ডেটের বাইরে থেকে কোনো একটা বড় জাতীয় দলের সমর্থন ছাড়া ফেডারেল ফ্রন্টের ছবিটা কি রকম? বলছি, এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন শেষ না হওয়া অবধি কি রাজনৈতিক চিত্র দাঁড়াবে এটা না বলা অবধি, দেখা অবধি কেউ কিন্তু কোনো মন্তব্য করতে পারে না। তাও ধরো ভোটারের কাছে তুমি যখন ভোট চাইতে একটা পরিষ্কার ছবি তো দিতে হবে। আমি তোমাকে একটা কথা বলি যে এইবার ধরো ভোটে ধরো আঞ্চলিক দলগুলো, অনেকগুলো দল আছে, সেই আঞ্চলিক দলগুলো রিজিওনাল প্লেস থেকে, রিজিওনাল অ্যাটমসফিয়ার থেকে বেরোচ্ছে। আমি ধরো তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, আমি মমতা ব্যানার্জিকে এতদিন অবধি মমতা ব্যানার্জি বাংলায় একটা তার সর্বাত্মক লড়াই ছিল। মমতা ব্যানার্জি ধরো সারা ভারতবর্ষের বুকে একটা পরিচিত নাম, একটা মানুষ, যে মানুষটা দীর্ঘদিন ধরে ফাইট করছেন, তার চরিত্র, তার সততায় সব প্রশ্নাতীত। কিন্তু ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে বাংলার বুকে তার একটা ফাইট ছিল, সেই ফাইটটা একটা 35 বছরের কমিউনিস্ট রুলের বিরুদ্ধে। সেই অর্থে মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের বাইরে আমরা বার করে নিয়ে যেতে পারি রাজনৈতিক প্রচারে। আমরা কিন্তু এবার রাজ্যের বাইরে, তা এবার কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে বেরোতে শুরু করেছি। ধরো আমি মণিপুরে ইলেকশন হয়েছে, কিন্তু তোমার এক্সট্রা বার্ডেনটা যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার সব থেকে সেলেবল ফেস, তোমার দলের মুখ, রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে, মানে এটা তো একটা বাড়তি বোঝাও, মানে বিরোধী নেত্রী যতটা, তার সাথে সাথে এটা তো ঠিক কথাই। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রেও তো
তিনি জাতীয় নেত্রী, তার তো জাতীয় রাজনীতিতে তো একটা কন্ট্রিবিউশন থাকবে। তিনি তো ভারতবর্ষের রাজনীতিতে ইতিমধ্যেই তো মান রেখেছেন, যে জায়গায় দাঁড়িয়ে উনি আজকে ধরুন আজকে কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষের বাইরে থেকে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নামটা পৌঁছেছে। ঠিক এই সিনারিওতে মুকুল আমায় বলো তো, পোস্ট ইলেকশন সিনারিওতে অনেক সুবিধে হয়ে যেত না যদি ভোটের আগে ভোটারদের কাছে, যেমন জয়ললিতার দল বলে দিয়েছেন একেবারে দলীয় সভা করে প্রস্তাব পাশ করে, এবং ঘোষণাও হয়ে গেছে যে প্রধানমন্ত্রী পদের প্রার্থীর জন্য যা যা গুণ দরকার কুমারী জয়ললিতার আছে তিনি পদপ্রার্থী, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যদি তোমরা অ্যানাউন্স করে দিতে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে। আবার বলি শুনুন, যে আমরা যেটা চেয়েছি, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, আমরা আবার বলেছি যে আমরা পশ্চিমবাংলা, আমি আবার বলেছি যে তৃণমূল কংগ্রেস এবারে নির্ণায়ক শক্তি হবে, নির্ণায়ক শক্তি হবে। কারণ কেন কি বলেছি, যে মমতা ব্যানার্জিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, এবং সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা করছে। এবং এই দেখো, আমরা একটুখানি পা রেখেছি মণিপুরে, আমরা কিন্তু এলওপি, লিডার অফ দ্য অপোজিশন আমাদের, আমরা অরুণাচল প্রদেশ করেছি, আমরা আসাম করেছি, আমরা আমি মানলাম মুকুলদা। কিন্তু ধরো ভোটার জিজ্ঞেস করলো, প্রচারে তুমি বা তোমাদের নেতারা যাচ্ছেন যে কেন্দ্রে ঠিক কি রকম সরকার হবে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো নিশ্চিত আমাদের যে কর্মসূচি। আচ্ছা, আপাতত তুমি কারুর সঙ্গেই জোটে যাচ্ছ না যখন বলছো, তাহলে 1:1 3:1 হলে অ্যাঙ্কার বেচারা একা হয়ে যাবে, সুতরাং সরিয়ে নিয়ে যাবে। আচ্ছা, এবারে আমি যেটা বলি যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একটা বিধিবদ্ধ সতর্কীকরণ করে দিই, সেটা হচ্ছে মুম্বাইয়ের এক শিল্পী অসাধারণ কাজ করেছেন, আমি নিজে ফিজিক্যালি মুম্বাই থেকে এটা নিয়ে এসেছি, এবং এই জাতীয় নির্বাচনের দুটো মুখের যা প্রতিকৃতি বানিয়েছেন। যারা অকারণ মামলা করেন তাদের বলার যে কাউকে অপমান করার জন্য না, কিন্তু ইলেকশন সিনারিওর একটা ভাবমূর্তি দেওয়ার জন্য, একটা পরিবেশ সৃষ্টির জন্য আমরা এই মূর্তি দুটো এনেছিলাম। হ্যাঁ, তুমি বলছিলে যে ভোটারকে তুমি যখন ভোট চাইতে যাচ্ছ তখন তুমি ঠিক কি বলবে? আমি বলতে চাই ভারতবর্ষের মানুষের কাছে, আমি ধরুন আমি বাংলার মানুষকে কি বলবো, যে বাংলার মানুষকে, আমাদের বাংলার মানুষের কাছে বক্তব্য যে আমাদের এমন একটা নাম্বার দাও, যে নাম্বার তুমি আমাকে গত পঞ্চায়েতে দিয়েছো, যে নাম্বার তুমি গত মিউনিসিপ্যালিটিতে দিয়েছো, যে নাম্বার তুমি আমাকে গত বিধানসভার উপনির্বাচনে দিয়েছো, যে নাম্বার তুমি আমাকে লোকসভার উপনির্বাচনে দিয়েছে, যাতে বাংলা ভারতবর্ষের রাজনীতিতে এইবার একটা জায়গায় পৌঁছই, যাতে বাংলা এবার একটা টার্ম ডিক্টেট করার জায়গায় পৌঁছই। এটা আমি বাংলার মানুষের কাছে বলবো, ভারতবর্ষের রাজনীতির কাছে, ভারতবর্ষের মানুষের কাছে আমরা বলবো, আমরা এবার ভারতবর্ষে আমাদের রাজনৈতিক উপস্থিতিটা প্রমাণ করব, ভারতবর্ষের রাজনীতিতে আমাদের উপস্থিতি প্রমাণ করব। সেখানে দাঁড়িয়ে নিশ্চিত করে বলবো যে আমাদের রাজ্য পশ্চিমবাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভারতবর্ষের জাতীয় নেত্রী, এবং আমরা দেখাবো যে লাস্ট 3 বছর একটা লিমিটেড গণ্ডির মধ্যে থেকেছেন, একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে, একটা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, তা সত্ত্বেও আমার স্টেটটা কিন্তু রাজ্যের উন্নয়নটাকে প্রজেক্ট করবে জাতীয় ক্ষেত্রে, যে আমরা একটা, এবং সাথে সাথে দুটো লড়াই, একটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আছে, একটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আছে স্বাভাবিকভাবে, এবং আঞ্চলিক ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে লড়াই আছে। এই 3টে ক্ষেত্রেই মমতা ব্যানার্জির চাইতে আর বেশি কেউ বড় উদাহরণ হতে পারে। ফাইন, কিন্তু ধরো 272 হচ্ছে তোমার ম্যাজিক ফিগার, এইখানে তোমার 42টা আসন, যতই ভালো, আমি রাজ্যের কথায় আসবো, কিন্তু যত ভালো ফলাফলই হোক, মানুষ তো জানতে চাইবে যে বাকি আসনগুলো কোথায়, তাহলে আপনার জোট সঙ্গী কি ছবিটা? সেটা তো নির্বাচনের তোর পরিস্থিতি হয়, এই নির্বাচনে কোথা থেকে কোন রাজনীতি, যে তামিলনাড়ুতে এই মুহূর্তে তো বোঝা যাচ্ছে না যে তামিলনাড়ুতে এআইডিএমকে লড়াই করবে, যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি বলছি যে আমরা যদি একাও লড়াই করি তাহলে আমরা ভালো ফল করব। যদি আমরা, মানে আমি যদিটাই জোর দিচ্ছি, মানে জোট হওয়ার সম্ভাবনা আছে না, আমি জোটের কথা বলছি, যদি আমরা একা লড়াই করি, এখনো যদি আমরা একা লড়ছি, এখনো তো রাজনীতিতে তুমি রুল আউট করতে পারো না কিছু, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে জায়গায় এগিয়েছি, আমরা লাস্ট ধরো 3 মাসের মধ্যে নির্বাচন লড়েছি পৌরসভা, কয়েক মাসের মধ্যে লড়েছি পঞ্চায়েত, কয়েক মাসের মধ্যে লড়েছি কতগুলো
উপনির্বাচন, সব তো একা লড়েছি। সুতরাং একা লড়াই করার ক্ষেত্রে যে ভোটের বিন্যাস, মানুষের যা সমর্থন, তাতে আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে দাঁড়িয়েছে যে আমরা পশ্চিমবাংলায় একা লড়বো এবং আমরা এই আসন নিয়ে যাওয়ার মতন জায়গায়। কিন্তু মুকুল রায় যদি বলে জোটের ক্ষেত্রে, তাহলে তো একটা সম্ভাবনা এখনো আছে, এটা তো পরিষ্কার দিনের আলোর মতো। যদির ক্ষেত্রে বলছি না, এই কারণে রাজনৈতিক বিন্যাস আমার সর্বভারতীয় ক্ষেত্রে পলিটিক্স যদি বলতে, আমি আবার বলছি যে আমরা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কারুর সাথে নেই, আমরা একা লড়ছি, একা চলছি, একা এগোচ্ছি এবং মানুষের সাথে আছি এবং মানুষ আমাদের সাথে সমর্থন করছে। কিন্তু শুধু আঞ্চলিক দলগুলো নিয়ে একটা সরকার গঠন সম্ভব, মানে বাইরে থেকে কোনো একটা বড় কথাটা বলছিলাম, আমি যে কথাটা বলছিলাম, যেমন ধরো তামিলনাড়ুতে আসন কত, 40। যদি ধরো কংগ্রেস, ডিএমকে, পিএমকে, এমডিএমকে অ্যালায়েন্স হয় ভার্সেস এআইডিএমকে হয়, তাহলে সেখানে এক ধরনের আসন আসবে। অন্ধ্রে যদি তেলেঙ্গানা হয়, তেলেঙ্গানা না হয়, তাহলে সেখানে এক ধরনের আসন আসবে। বিহার যদি কংগ্রেস, লালু প্রসাদ, রামবিলাস পাসওয়ান এক ধরনের আতাত হয়, তাহলে এক ধরনের আসন আসবে। আবার ধরো উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণ কি হবে, সেগুলোর ওপর দাঁড়িয়ে এক ধরনের আসন আসবে। সুতরাং ইট ইজ টু আর্লি টু স্পিক যে কি এই যে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি নিয়ে আসবে আসন এবং কি সিনারিও দাঁড়াবে। একটা জায়গায় কিন্তু আমি খুব কমফোর্টেবল জোনে আছি। আমি কমফোর্টেবল জোনে কি আছি, যে আমার এইসব বিন্যাস বাদ দিলেও মমতা ব্যানার্জিকে সামনে রেখে তার বিগত 3 বছরের সরকারের পারফরমেন্সের উপর দাঁড়িয়ে আমি জোর গলায় বলতে পারি যে আমি বাংলায় ভালো ফল করব। ফাইন। আমরা এই মুহূর্তে যে আলোচনা করছি তার কয়েক ঘন্টা আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ইতিমধ্যেই নাকি জোট হয়ে গেছে। কি বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, দেখাবো আপনাদের। কলকাতা শহর টাকা পড়ে যাচ্ছে দুজনের মুখ দেখতে দেখতে। কে দিচ্ছে এই টাকা? বিজেপির এই অভিযানে, সর্বত্র অভিযানে বেরিয়েছেন মোদী, তৃণমূলের সঙ্গে তিনি হাত মিলিয়েছেন। এই কথা আজকে কেউ গোপন করার কিছু ব্যাপার নেই। শুধু তৃণমূল স্পষ্ট করে বলছেন না, তার নেতারা আবার বলছে যে আমরাই নির্ধারণ করব। কি নির্ধারণ করবেন? বড় জোর বিজেপির মন্ত্রিসভায় একজন মন্ত্রী হবেন, আর কি করতে পারবেন? আগেও ছিলেন, কি করতে পেরেছিলেন তখন থেকে? ঘটনাচক্রে বিজেপি না পারলে কংগ্রেসের মন্ত্রিসভায় আরেকজন মন্ত্রী হবেন, আগেও ছিলেন, কি করতে পেরেছিলেন? কিচ্ছু করতে পারেন না। প্রতিক্রিয়া মুকুল। দেখুন, আমি বুদ্ধবাবু সম্বন্ধে আমার আর রাগ উৎসাহ হয় না, এবং করুণা হয়। কেন জানেন তো? বুদ্ধবাবুকে আমি কি বলবো, বুদ্ধবাবুর দলের দীর্ঘদিনের বিধায়ক, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বর্তমানে বিধানসভার পরিষদীয় দলের সহকারী দলনেতা, তিনি বুদ্ধবাবুকে বলছেন অন্ধকারের রাজা। রেজ্জাক মোল্লার কথা বলছে, অন্ধকারের রাজা। অন্ধকারে কি কাজ হয়? সেই অন্ধকারের রাজা বলছেন, আমি বলছি না, কিন্তু বলছে তার দলের দীর্ঘদিনের বিধায়ক এবং বর্তমানে। আজকেও রেজ্জাক মোল্লা প্রতিবাদ করেছেন, একেবারে লিখিত বিবৃতি সংবাদ মাধ্যমের অফিসে সই করে পাঠিয়েছেন ঋতব্রতর যে মনোনয়ন রাজ্যসভায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে। না, এবং আমি বলছি যে এটা তো একটা প্রতিবাদ, আর সোজাসুজি উনি অ্যাকিউজ করছেন অন্ধকারের রাজা বলে। শব্দটা তো অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ শব্দ, সেই শব্দ চয়ন করে উনি বলছেন অন্ধকারের রাজা, আমি বলিনি। এবং বুদ্ধবাবু, আমি কেন বলছি জানেন, বুদ্ধবাবু এখন রেলিভেন্সি হারিয়ে ফেলেছেন। তো একটা টাইম ছিল বুদ্ধবাবু বলতেন যা চাইতেন তাই হতেও, সেটা তো হয় না। যার ফলে এখন উনি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন। কিন্তু এই যে রেজ্জাক মোল্লাকে মুকুলদা তুমি কোট করলে, এখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে গোটা বিবৃতিটা এসেছে। ঠিক আছে, আমি এই বিবৃতিটা আমি বলছি না তো, আমি একটা শব্দে বলছি তো, আমি বলছি অন্য নীতির প্রশ্নে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া থাকতে পারে, আমার মতের প্রশ্নে দাঁড়িয়ে আমার ঝগড়া থাকতে পারে, কিন্তু একেবারে সরাসরি অ্যাকিউজ করছেন অন্ধকারের রাজা। অন্ধকারে কি কাজ হয়? বুদ্ধবাবু তো এটা তো ক্লারিফাই করা উচিত।
ডেকে বলা উচিত। রেজ্জাক সাহেবকে তৃণমূল কংগ্রেসে আমন্ত্রণ জানাবে না, আমি সে কথাও বলবো না, কিন্তু উনি কিন্তু এখনো ভুললে হবে না যে উনি কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় সিপিএম এর পরিষদীয় দলের ডেপুটি লিডার, 72 থেকে টানা বিধায়ক। আচ্ছা, টানা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তো ওনার বিরুদ্ধে, উনি তো আমার বিরুদ্ধে বলবেনই, সেটা তো একদম শিওর, কিন্তু দাঁড়িয়ে একেবারে সোজাসুজি বলছেন যে উনি অন্ধকারের রাজা। কারণ এটা তো বলা স্বাভাবিক, কারণ আমরা দেখেছি এটা। দেখুন, বললে আজকের এই প্রসঙ্গের আলোচনার থেকে অন্য জায়গায় যাচ্ছে, তবু আমি বলছি, দেখুন, আমি দেখেছি বুদ্ধবাবুর আমলে সিঙ্গুর হতে, আমি দেখেছি তার ভয়াবহ অত্যাচার, আমি দেখেছি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে কি অত্যাচার তৎকালীন সরকার করেছে, আমি দেখেছি বুদ্ধবাবুর আমলে নন্দীগ্রাম হতে, আমি দেখেছি বুদ্ধবাবুর আমলে নেতাই হতে। সুতরাং স্বাভাবিকভাবে বুদ্ধবাবু যে এই ধরনের কথাবার্তা বলেন এবং এটা বলেন, এবং যখন বলেন তখন ওনার কোনো খেয়াল থাকেন না উনি কি বলছেন। আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, আজকে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন 3 বছরের সরকার, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম, আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা তো উগ্রপন্থা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে ছিনতাইরা বলুন, দান্তেয়ারা বলুন, মাওবাদী সমস্যার কথা বলুন, সবচেয়ে বড় সমস্যা, মাওবাদের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। এই মমতা ব্যানার্জি যেদিনকে প্রথম 2010-এ লালগড় গেলেন, সেদিন তো সারা ভারতবর্ষের বিজেপি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সবাই বললেন মমতা ব্যানার্জি মাওবাদী হয়ে গেছে। এমন কোনো একটা রাজ্য নেই তো বলেননি। কিন্তু আলটিমেটলি আজকে 2014, আজ তো সবাইকে বলতে হচ্ছে যে পশ্চিমবাংলার বুকে যে, তোমার কথা শুনে মনে হচ্ছে যে এই পাহাড় এবং জঙ্গলমহল শান্ত করার ইস্যুটাও লোকসভা প্রচারে কোথাও তোমরা নিয়ে আসবে। ডেফিনেটলি তুমি ধরো, আমি এই কথাটা বলবো, লোকসভা নির্বাচন না, ভারতবর্ষের কাছে এটা তো আজকে মডেল। ফাইন, এই মডেলের যে নির্বাচন হতে চলেছে, এত কথা এত আলোচনা জানিয়ে আমি 3টে সমীক্ষার কথা বলছি। এবিপি আনন্দ নিয়েলসনের সমীক্ষা প্রথমে বলি। তৃণমূল কংগ্রেস 26টা আসন পাচ্ছে, বামেরা 13টা আসন। ইন্ডিয়া টুডে সি ভোটার বলছে তৃণমূল কংগ্রেস 23টা আসন, বামফ্রন্ট 16টা আসন। সিএনএন আইবিএন আর সিএসডিএস বলছে তৃণমূল কংগ্রেস 20 থেকে 28টা আসন, বামেরা 7 থেকে 13টা আসন। তোমার দেখো, এই 3টে জেলায় করেছেন। আমি একটা কথা বলি যে আমি আমার মতন করে বলি, আমি দেখেছি 2003-এর পঞ্চায়েত নির্বাচন, যে পঞ্চায়েত নির্বাচনে আমি দেখিলাম যে আমি সারা বাংলায় পরাস্ত হলাম, আমি অনেক চিৎকার করেছিলাম। এবার 2004-এ একটা ভোট হলো, সেই ভোটে আমি 1 হলাম, আমার বিরোধীরা কংগ্রেস এবং মিলে 41 হল। 2008 আর একটা পঞ্চায়েত নির্বাচন হলো, সেই পঞ্চায়েত নির্বাচনে আমি 2টো জেলা পরিষদ পেলাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেজর জায়গায় আমি পঞ্চায়েত সমিতিগুলো জিতলাম। তার রিপিটেশন হলো 2009। এবারও যে পঞ্চায়েতের ভোটাভোট হয়েছে, সেই পঞ্চায়েত ভোটের যদি ফলাফলটা বিশ্লেষণ করে দেখা যায়, তাহলে আমার মনে হয়েছে যে আমার আসন সংখ্যা বাড়বে। কত? আমার আসন সংখ্যা বাড়বে। আমি এক্সাক্ট নাম্বারে আমরা জানি যে তুমি যে হিসাব করো তাতে তুমি এখানে বসেই ফিগারটা বলতে, আমার আসন সংখ্যা বাড়বে। তুমি আমাকে বলো, শোনো, যে আমাদের ধরো আমি 2011 আমি আর কংগ্রেস একসাথে লড়েছিলাম, আমার ভোট পার্সেন্ট ছিল 39%। এবারে তোমরা যে ভোটের পার্সেন্টেজ এনেছো তাতে তুমি দেখিয়েছো যে আমি একা লড়েও কিন্তু 41% ভোট পাচ্ছি। সিপিএম ইরোড করে 34-এ যাচ্ছে, কংগ্রেস ইরোড করে 6-এ যাচ্ছে, বিজেপি 11-ই যাচ্ছে। এই যে পার্সেন্টেজ অফ ভোট, এই বিজেপির 11টা কোত্থেকে আসছে? তোমার মনে হতে পারে বিজেপি 11 কোত্থেকে আসছে। ধরো আজকে বিজেপি কংগ্রেসের ইরোড হয়েছে, কংগ্রেস কিন্তু 12-13 থেকে নেমে এগিয়ে চলে এসছে 6। যেমন আমি বিগত বিধানসভা নির্বাচনে আমার আর কংগ্রেসের মিলে ভোট ছিল 47%। আমি এবারে
আমি এবারে একা নেমে 41%। তুমি কি এটা বলছো মুকুলদা যে যেহেতু এই এখন যে ভোটটা হবে ঠিক যেমন 2009-এর লোকসভার যে ভোটটা হয়েছিল সেটা ইয়েস সিপিএম এবং নো সিপিএম, মানে রাজ্য সরকারের পারফরমেন্স এই রাজ্যে ভোটারদের ক্ষেত্রে এসেছিল, সিঙ্গুর নন্দীগ্রাম উত্তর ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছিল, তুমি কি এইটা বলছো যে এখন যে ভোটটা হবে সেটা ইয়েস তৃণমূল নো তৃণমূল, মানে রাজ্য তৃণমূল সরকারের পারফরমেন্স সামনে আসবে এবং তুমি বলছো এই যে ধরো তোমাদের 41% বিরোধী ভোট রেখে দেওয়া সমীক্ষা অনুযায়ী এটা মানে যে ক্ষয়টা হয়েছে বিজেপির যে 11% হয়েছে সেটা বাম আর কংগ্রেস থেকেই হয়েছে? নিশ্চিত হয়েছে। আমার তো পার্সেন্টেজ বেড়েছে, আমার তো ক্ষয় হয়নি, আমি তো বেরিয়েছি। সিপিএম এর ইরোশন হয়েছে, কংগ্রেসের ইরোশন হয়েছে, আমার তো ইরোশন হয়নি। এবং দ্বিতীয় কথা, এই নির্বাচনে দুটো জিনিস, এক হচ্ছে বাংলার মানুষ বাংলার সরকারের পারফরমেন্সের উপর ভোট করবে, দুই বাংলার একটা আত্মভিমান আছে যে স্বাধীনতার পর থেকে সেই অর্থে বাংলা দিল্লিতে একটা সঠিক জায়গা পায়নি। এইবার বাংলার মানুষের মনে হয়েছে যে আমরা যদি একটা ভালো সংখ্যার আসন দিয়ে তৃণমূলকে পাঠাতে পারি তাহলে ভারতবর্ষের রাজনীতিতে বাংলা আবার একটা জায়গা পাবে। তুমি যেটা বলছো মানে কমিউনিস্টরা কেউ হলে বলতেন যে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এখন তৃণমূল কংগ্রেস, সুতরাং এই নির্বাচনী লড়াই তৃণমূল কংগ্রেসের পক্ষে অথবা বিপক্ষে এখানে হবে। তুমি বলছো যে ইরোশন হয়নি, আমি তোমায় দুটো ফিগার দিচ্ছি। এক হচ্ছে গত বছর পঞ্চায়েত নির্বাচনে তোমার সমর্থনে ভোট পড়েছিল 44%, 41টা নিঃসন্দেহে কম। আর হাওড়া উপনির্বাচন তুমি যদি দেখো সেক্ষেত্রেও যদি পার্সেন্টেজটা দেখো 44% ধরে রেখেছিলে, সেইটা কিন্তু হাওড়া নির্বাচনটাই আমি আর কংগ্রেস একসাথে লড়েছিল। দেখো হাওড়া নির্বাচন কিন্তু বিজেপি প্রার্থী উইথড্র করেছিল, বিজেপি প্রার্থী না দিল, কংগ্রেস উইথড্র করেছিল, যার জন্য বিজেপি প্রার্থী উইথড্র করায় পিলখানা এই সমস্ত অঞ্চলে আমাদের ভোট কমেছিল, আমাদের বিরুদ্ধে একটা প্রচার হয়েছিল, অপপ্রচার হয়েছিল। কিন্তু আমি আর কংগ্রেসের সেই সময় সারা ভারতবর্ষে ভোট ছিল হচ্ছে যা, সেইটা যদি তুমি হিসেব করো তাহলে দেখবে আমার ভোটটা আমি ঠিক রেখেছিলাম, কংগ্রেস ভোটটা কমে গেছিল, সিপিএম এর ভোট থেকেও কমে গেছিল, তাই আমার প্রার্থী কিন্তু জিতেছিল। এবং এই পঞ্চায়েত যে নির্বাচন এটা দুটো ভাগে ভাগ হয়েছে। এই যে তারা ভোট করলো, একটা পঞ্চায়েত, একটা আরবান বেঙ্গল, একটা রুরাল বেঙ্গল। কিন্তু ওভারঅল ধরো পঞ্চায়েত থেকে 44 থেকে 41 হলো, এটা তো হয় একটা আরবান একটা রুরাল, ঠিক এই দুটো মিলে এইটা তুমি হাওড়া আরবান। কিন্তু আবার বলি হাওড়া যেমন আরবান, এই যে 44 যেটা বলছো এই যে জায়গাটা 2008-এ এই তুমি ভোটের যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছো এটা 2008 এর স্ট্যাটিস্টিক্স, 2008 এর স্ট্যাটিস্টিক্সেও তুমি দেখবে যে তলার যে ভোটগুলো হয়েছিল গ্রাম পঞ্চায়েত না, আমি যে দুটো ফিগার দিলাম দুটোই 2013 গত বছরে 2013 আমাদের পঞ্চায়েতে ভোট ছিল 44%, এবং এই 44% ভোটটা এবারে আমরা তোমাদের হিসেবে এসেছে 41%। আমি তোমাকে বলছি যে আমাদের এই যে ভোটের ইরোশন হবে না, আমরা 44% তো রাখবোই, কারণ তারপর যে পৌরসভাগুলো হচ্ছে 44% হয়েছে রুরাল, তারপর যে পৌরসভা হয়েছে শহর লাগানো পৌরসভা এবং গ্রামীণ। হাওড়া কর্পোরেশন ইলেকশন হয়েছে, হাওড়া কর্পোরেশন ইলেকশনে আমি যে ভোট পেয়েছিলাম আর এবারে হাওড়া কর্পোরেশনে যে ভোট পেয়েছি তুমি যদি দেখো যে আমি তার থেকে অন্তত 5% ভোট বেড়ে গেছে আমার। আমি 50-এ 45 পেয়েছি, ঠিকই। কিন্তু তুমি আরেকটা এই ফিগারের আরেকটা দিক দেখো, ধরো এই সমীক্ষায় তৃণমূল কংগ্রেস তোমার 41%, কংগ্রেস 6%, তুমি যোগ করলে 47%। 2011-এ একসঙ্গে লড়ে তোমরা 48.45% ভোট পেয়েছিলে। তাহলে এই বাম বিরোধী ভোট যে কংগ্রেসের সঙ্গে থাকলে আরেকটু বাড়ছে, এই স্প্লিট ফ্যাক্টরের যদি তোমরা আলাদা লড়ো, স্প্লিট ফ্যাক্টরের সুযোগটা তুমি বামেদের নিতে দেবে কেন? আমি তোমাকে বলি, কংগ্রেস তো আমাদের সাথে, কংগ্রেসের তো 6 ধরবে না, কংগ্রেসের তো বেশি ছিল। আর দ্যাট মেটেরিয়াল খুব খারাপ সময় কংগ্রেসের রাজ্যে 12% 11-12 ছিল, সেইটা ধরলে পরে আমি তো ভোটটা বাড়িয়েছি, আমার তো ইরোশন হয়নি, ইরোশনটা হয়েছে এন্টারলি কংগ্রেসের। এবার এবং এই মুহূর্তে ভারতবর্ষে যে মূল লড়াই, ভারতবর্ষের মানুষ কংগ্রেসের বিরুদ্ধে ভোট করেছে 5টা রাজ্যে, কংগ্রেসকে জিততে দেবো না এই জন্য ভোট করেছে। কংগ্রেসের যে জনবিরোধী, আমি আর ধরো না, আমি বলছি ইরোশন কংগ্রেসের হয়েছে এটা তো ফিগারই বলছে, কিন্তু তোমার ড্যামেজ ফ্যাক্টর হতে পারে। না, আমার ড্যামেজ ফ্যাক্টর হতে পারে তাই কারণে বলছি যে আমি তো দেখলাম এর আগে ভোট হতো বামফ্রন্ট ভার্সেস আদার্স, এবার তো ভোটটা তৃণমূল ভার্সেস আদার্স।
এইবার তো প্রো তৃণমূল ভার্সেস নন তৃণমূল এই ভোট হবে। এবং আমরা এই তুমি বলছো তোমার বিরোধী ভোটটা তিনজন বিরোধীর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, তিনজনের মধ্যে ভাগ হবে। এটা আবার বলি, এবার ভোটটা কিন্তু লড়াইটা প্রো মমতা নন মমতা। এবং এই যে পঞ্চায়েত হয়েছে, যারা মমতা ব্যানার্জিকে ভোট দেবে বলেছে তারা কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, মানে ফেসিং সো মেনি অডস দিয়েছে। এবং আমি আবার বলি, বহু রাজনৈতিক বিশ্লেষকদের তাদের তো ধারণা ছিল যে পঞ্চায়েতটা আমরা ভালো করতে পারবো না, অনেকের ধারণা ছিল, যদিও তোমাদের নয়, কারণ তোমরাও একটা সমীক্ষা করেছিলে যে আমরা ভালো করব, তার থেকে একটু বেটার করেছি, আমরা একটু বেটার করেছি। সুতরাং স্বাভাবিকভাবেই বাংলায় যদি তুমি যাও, বাংলার মানুষ এই বিগত 3 বছরের সরকারের পারফরমেন্সটা তুমি যদি দৈনন্দিন জীবনের মানুষের কাছে, এটা ম্যাজিক। ফাইন, তুমি বলছো ইয়েস মমতা নো মমতা এই কন্ডিশনে ভোট হবে। আমি কংগ্রেসের পার্টে আসি। কংগ্রেসের 2G স্ক্যাম, দুর্নীতি নিয়ে নানা অভিযোগ, 10 বছর কেন্দ্রে সরকার চালানো, অ্যান্টি ইনকামবেন্সি, তোমাদের কি মনে হচ্ছে যে জোটে গেলে সেটা একটা লাইবিলিটি হয়ে যাবে কংগ্রেসের সঙ্গে থাকাটা? দেখো, সে তো খানিকটা, দেখো মানুষ কংগ্রেসের বিরুদ্ধে আছে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে মানুষ কংগ্রেসের বিরুদ্ধে আছে, এটা এই সম্বন্ধে কোনো বারণ নেই। সবচেয়ে বড় কথা 2G স্ক্যাম আছে, কোলগেট আছে, কমনওয়েলথ আছে, হেলিকপ্টার আছে, এ তো বহু কিছু আছে। কিন্তু সবচাইতে মানুষকে যেটা হিট করছে জিনিসপত্রের দাম। সবচাইতে মানুষকে যেটা হিট করছে জিনিসপত্রের দাম। জিনিসপত্রের দাম তো মানুষের মানে একদম আকাশ ছোঁয়া। ফার্টিলাইজার, যেটা কমন মানুষ কৃষক সার দেয়, সেই ফার্টিলাইজারের দামটা হু হু করে বাড়ছে। আমাদের নিয়েলসনের সমীক্ষা এসেছে যে সব থেকে বড় একদিকে দুর্নীতি, একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে। একটা ফার্টিলাইজার, বিজেপির পক্ষে যাচ্ছে। আমি বলি, আমরা তখন এই রাজ্যের সরকারে এসেছি, আমরা তখনও কেন্দ্রের সরকারের সাথে আছি, একটা জায়গায় সভা করতে গেছি, সেই সভায় মমতাদিও আছে। একটা ছেলে বলছেন, তার বক্তব্য সারের দাম কেন বাড়ছে, সারের দামটা যে রাজ্য সরকার বাড়ায় না, কেন্দ্রীয় সরকার বাড়ায়, এটা তাহলে জানে না। সে ভাবছে যে রাজ্য সরকার বাড়াচ্ছে, রাজ্য সরকার বাড়াচ্ছে। অতএব এই জিনিসগুলোর বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ করতে হয়েছে। এবং এই যে পেট্রোল, ডিজেল, গ্যাস, কেরোসিন, এদের যে ডিকন্ট্রোলাইজ করা হয়েছে, এটা কখনো একটা ভারতবর্ষের মতন ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে দাঁড়িয়ে 5টা মানুষ ঠিক করবে যে কোন জিনিসের কত দাম হবে, তাহলে পার্লামেন্ট তুলে দেওয়া ভালো। কিন্তু এইখানে যদি কংগ্রেস বলে যে তৃণমূল কংগ্রেস আসলে সুখের পায়রা, ভালো সময়টা থাকলো, এখন লাইবিলিটি ভেবে সরে যাচ্ছে। আমি একটা কথা বলি, আমাদের নির্বাচন ইস্তাহার, সেই নির্বাচন ইস্তাহারটা যদি তারা পড়ে দেখেন, যে আমি 2009-এর আমার যে নির্বাচনী ইস্তাহার, আমি এই সেদিনকেও এটা দাঁড়িয়ে কংগ্রেসের একজন নেতাকে দাঁড়িয়ে বলেছিলাম যে আমার নির্বাচনী ইস্তাহার, যে ইস্তাহার দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে আমি তোমায় সমর্থন করব না। সেই জায়গায় বলেছিলেন যে যদি তোমার গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিনের তুমি ডিকন্ট্রোল করো, আমি তোমার সাথে থাকবো না। তুমি যদি রিটেল সেক্টরে FDI আনো, আমি তোমার সাথে থাকবো না। আমরা কিন্তু সরকার থেকে সাপোর্টটা উইথড্র করেছি যখন আমাদের ইলেকশন ম্যানিফেস্টো হিট হয়েছে। তার আগে অবধি আমরা কিন্তু সরকারের সাথে যতই সংঘাত হোক, যতই ঝগড়া হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকার থেকে সমর্থন তোলেননি। এই মুহূর্তে তোমাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কংগ্রেসের কি রকম? মানে জোট নিয়ে কোনো আলোচনা, কোনো প্রস্তাব? কারোর সাথে কোনো আলোচনা হয়নি, আমি আবার বলেছি, মানুষের সাথে আছি, ভালো আছি, এবং মানুষের সাথে যাচ্ছি, মানুষকে নিয়ে ফর্মুলা শোনা যাচ্ছে 36-6, এসব লোকের গল্প। আমরা আমাদের গতিতে এগোচ্ছি, এবং আবার বলছি যে একটা করে দিন যাচ্ছে, একটা করে দিন যাচ্ছে। তুমি গ্রাম বাংলায় যাও, তুমি আজ শহরে যাও, এই সরকারের যে জনপ্রিয়তাটা বাড়ছে, সেটা কিন্তু পশ্চিমবাংলায়ও যেমন যাচ্ছে পক্ষে, তেমনি আশেপাশের রাজ্যগুলোতেও আমাদের দল এবং মমতা ব্যানার্জিকে অনেকখানি এগিয়ে দিচ্ছে। মুকুলদা, সরকারের কথায় আসবো। তুমি তোমায় আমরা রাজনীতি কভার করতে গিয়ে দেখেছি লেভেল হেডেড, উইটি, সোনার কেল্লার একটা রসিকতা,
আমি বলছি সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি আমার সঙ্গে একমত হবে যে ভালো লাগলে এনজয় করো, খারাপ লাগলে ইগনোর করো। সেখানে সোনার কেল্লার মুকুল নিয়ে একটা রসিকতা, এবং তারপরে সেখানে তাকে অধ্যাপক জেলে ভরা হলো ইত্যাদি। আমি বলছি এটাকে ইগনোর করা যেত না। আমি তোমাকে বলছি এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু সরকারের একেবারে মুখ্যমন্ত্রীর গোচরের বাইরে হয়। খুনের চক্রান্ত কেউ ভুল বুঝিয়েছিল বাইরে হয়, কারণ এই কাজগুলো উনি কিন্তু মুখে কোনো জায়গায় কোনো বলেননি। এগুলো যারা করেছেন, কিছু কিছু জায়গায় যারা করেছেন, এটা মুখ্যমন্ত্রীর নোটিশে থাকে। কেউ ধরো কেসটা তো এই ভদ্রলোকের বিরুদ্ধে উইথড্র করে নেওয়া যেত, বা দেখো কেস উইথড্র করা, আমি তোমাকে আমি একটা কথা বলছি, আমাদেরও তো অনেক জায়গায় আমরা অনেক চেয়েছি। নন্দীগ্রামে কেস উইথড্র করতে পেরেছি, সিঙ্গুর উইথড্র করতে পেরেছি। আজকে ভারতবর্ষে কেন পৃথিবীর মানুষ জানে যে নন্দীগ্রামে কি ঘটেছে। কিন্তু তুমি একটা জিনিস বলো পাশাপাশি, সেটা হচ্ছে যে বহু ক্ষেত্রে বাংলা একটা কথা আছে না, যে কোলে ঝোলটা না, মানে অকারণ বিতর্কের মধ্যে এই সরকার যুক্ত হয়ে পড়েনি। আমি তোমায় বলছি, ধরো পার্ক স্ট্রিটের ঘটনা, কোথাও কোনো বিরোধী আজ অব্দি বলেনি যে তৃণমূলের কেউ যুক্ত ছিল। অথচ আমি বলছি যে এটা উন্নয়নশীল দেশ, আমি বলছি নিউ ইয়র্কেও ক্রাইম হয়, ওবামা কখনো তাতে বিবৃতি দেন? আমি বলছি এই জিনিসগুলো পুলিশের কাজ। আমি তোমাকে সাজানো অসাজানো পুলিশ ঠিক করুক। আমি তোমাকে বলছি যে আমাদের সরকার, আমি তোমাকে বলছি এই সরকার যে এক্সাম্পলারি কাজগুলো করছে। ধরো একটা মানুষ, একটা সরকার চলছে, এক আধটা জায়গায় কোনো জায়গায় যা আমার ভুল হতে পারে না তা তো নয়, আমি তো এক আধটা জায়গায় কোনো জায়গায় একটা স্লিপ হতে পারে, কিন্তু আমাদের সরকার যে এক্সাম্পলারি কাজগুলো করছে সেগুলো কেউ বলতে ঠিক মতন করে আমরা হয়তো প্রজেকশন মানে যেমন ধরো কাম না, উল্টোটাও আছে। আমি তোমায় বলছি যে তুমি যথার্থ যে সরকারের বহু ভালো কাজের থেকে দৃষ্টি কিন্তু ঘুরে যাচ্ছে, মিডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে এই বিষয়গুলো। আমি তোমাকে বলছি বলো ভালো কাজ, যেমন ধরো তোমাকে কামধেনু, কি হয়েছে, একটা মানুষ, একটি মহিলা রেপ হচ্ছে, অন্যায়, খুব অন্যায় ঘটনা, খুন হয়েছে, অন্যায়, খুব অন্যায় ঘটনা, কিন্তু দেখতে হবে যে সেই ঘটনার বিরুদ্ধে সরকার কি কাজ করেছে। খুন হওয়ার ঘটনার সাথে 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 দুদিনের মধ্যে অল অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। অ্যাবসলিউটলি ফাইন মুকুলদা, আমি তো বলছি যে এই যে পাশাপাশি যে সরকারের কাজ সেটা প্রজেক্টেড হচ্ছে না, একটা অনাবশ্যক বিতর্কে সরকার জড়িয়ে পড়ছে। কাউকে মাওবাদী, তুমিই বললে খানিকক্ষণ আগে সারের দাম যে শিলাদিত্য প্রশ্ন করেছিল, আজ অবধি কিন্তু তার মামলাটা পার্ক স্ট্রিটের পর দময়ন্তী সেন, আবার পারসেপশনে কোথাও ধাক্কা লাগে, ছড়িয়ে দেওয়ার কি দরকার ছিল? আবার বলি শোনো, এইটা তো ধরো একটা ডিসিপ্লিনারি ফোর্স, এতে কিভাবে কে ট্রান্সফার হয়, কে কি হয়, এটা নিয়ে আমি মন্তব্য করবো না, মন্তব্য করাটা অসচেতন, এটা বলা উচিত নয়, কারণ আমি এটা তার কি রুটিন কি আছে আমি জানি। কিন্তু এটা তুমি জানো যে ধরো এই যে মাওয়িস্ট ফোর্স আজকে তুমি বলো না, আজকে তুমি 2.5 বছর আগে ফিরে যাও, তুমি 2.5 বছর আগে ফিরে যাও, জঙ্গলমহলে রোজ খুন হচ্ছে, রেগুলার মৃত্যুর পিছনে। আমাদের তো এইটা দেখা উচিত যে এইটা যেন এনকারেজ না হয়। ঠিকই, আমি বলছি কি এই সরকারের উন্নয়নমূলক এবং স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনগুলো বিতর্কে ঢাকা পড়ে যাচ্ছে, এটাও তো হচ্ছে। তুমি বলো আজকে ধরো এই যে ধরো ঘটনা, এটা তো কিছু কিছু জায়গায় কলকাতা বা তার আশেপাশের জায়গা থেকে এনকারেজ করা হয়েছে, জঙ্গলমহলে পরবর্তী ক্ষেত্রে তুমি বলছো শহর থেকে সমর্থন কিছু কিছু জায়গায়, এবং যারা গিয়েছেন কারা আমি এখানে প্রকাশ্যে বলতে পারবো না, বলা উচিত নয়, কিন্তু তাদের জন্য হয়েছে। কিন্তু তুমি কি মনে করো যে এই জায়গায় সরকার আজকে যদি এই জায়গায় এই ভূমিকা না নিত, তাহলে আজকে জঙ্গলমহলটা একবার যে কোনো মানুষ গিয়ে দেখে আসতে পারে? না, জঙ্গলমহলে তোমাদের সাফল্য সংশয়াতীত, এটা নিয়ে কোনো সংশয় হতে পারে না। কিন্তু এই কথা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য আমার মনে পড়লো এই মুহূর্তে, এবং সেই সময়ের তৎকালীন স্বরাষ্ট্র সচিব একবার মহাকরণে দাঁড়িয়েও বলেছিলেন যে শহর থেকে শিক্ষিত মানুষদের সমর্থন যাচ্ছে। আমি শহর থেকে শিক্ষিত মানুষের সমর্থন বলছি না, শিক্ষিত মানুষ প্রচুর আছে, আমি শিক্ষিত মানুষ বলে আলাদা করে ক্লাসিফাই করব না। শিক্ষিত মানুষ, শহরের মানুষ, শিক্ষিত মানুষেরা সরকারের সমর্থনে আছে আমি মনে করি, কিন্তু ইউনিপোলার সোসাইটি হয়ে যায় না। আমি অধিকাংশ মানুষ আমাদের এই সরকারকে সমর্থন না করে। দেখো সরকারের সমর্থন মাপার মাপকাঠি কি? ভোট, নির্বাচন। তুমি পরপর কতগুলো নির্বাচন দেখো, সব নির্বাচনগুলোতে এবার তো তোমাদের তো ক্যামেরা ঘুরে বেরিয়েছে সব জায়গায়, কোনো জায়গায় তো কোনো ক্যামেরা দেখাতে পারিনি যে কারুর ভোটটা কেউ দিয়ে দিচ্ছে। দু একটা ঘটনা আমরা দেখিয়েছি। 60,000 বুথের মধ্যে যদি 2টো বুথে হয় তাহলে সেটা পার্সেন্টেজ কত, শতাংশ কত? ধরো 60,000 বুথে 2, তাহলে তার শতাংশ কত?
তাহলে স্বাভাবিকভাবে আজকে কিন্তু কোনো বিরোধীরাও অভিযোগ করতে পারেনি যে ভোটটা রেগুলার হয়। সে জায়গায় দাঁড়িয়ে সমর্থনটা আছে বলেই তো সর্বস্তরের মানুষের সমর্থন আছে বলেই তো সরকারের সমর্থন বাড়ছে, তা নাহলে তো সরকার বাড়ত না। আমি যেটা বলতে চাইছি, আজকে ধরো একাংশের কিছু কতিপয় মানুষ যাদের কিন্তু একটা এই জঙ্গলমহলকে ডিস্টার্ব করার প্রবণতা আছে, তুমি বলছো এখনো আছে, তারা মনে করে এখনো আছে। না আমি আমাকে বলছি, আজকে এই সেদিনকে আমি চিফ মিনিস্টারের সাথে জঙ্গলমহলে গিয়েছিলাম, জঙ্গলমহলের ডেভেলপমেন্ট দেখলে চোখটা তুমি মানে নিজেরই মানে মনে হবে যে আমি কোথায় এসেছি। আমি কয়েকদিন আগে জঙ্গলমহলে একটা মানে স্পোর্টসে গিয়েছিলাম, আমি জঙ্গলমহল না দেখলে ভাবা যাবে না। এখন তো জঙ্গলমহল সবচেয়ে বেশি পর্যটক টানছে, সবচেয়ে বেশি জঙ্গলমহলে এবার তো অযোধ্যা পাহাড়ে সবচেয়ে বেশি পর্যটক ছিল। অতএব জঙ্গলমহলটা না দেখলে, এই সরকারের এই যে অ্যাচিভমেন্ট না দেখলে, যে চোখে না দেখেছে সে বুঝতে পারবে না। পাহাড়ে তোমাদের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার এখন কিরম সম্পর্ক? না দেখো, একটা দল, গোর্খা জনমুক্তি মোর্চা একটা দল। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকারে আসার পর এটাও তার নির্বাচনী ইস্তাহারে বলা ছিল যে আমরা পাহাড়টা সেটেল করব। তাই জন্য পাহাড়ে পৌরসভার নির্বাচন হলো, জিটিএর নির্বাচন হলো এবং গজমুমু জিতলো, এবং সেই নির্বাচনে জিতলো হলো ট্রাইপার্টাইট এগ্রিমেন্টের সই হলো, এবং নির্বাচনে যাতে তাদের এনকারেজড হয় তাই আমরা প্রার্থী দিয়েও পরবর্তী ক্ষেত্রে সরে দাঁড়ালো। কিন্তু যখন তারা মনে করলো যে আবার বললো যে আমরা দেখো পাহাড়ে দার্জিলিং বাংলার হৃদয়, পাহাড় বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ, এটা আমাদের স্ট্যান্ড। এখন যখন দেখা গেল যে আবার একটা অশান্তি হলো, তখন গভর্নমেন্ট তার একটা, মমতা ব্যানার্জি সম্বন্ধে আমি কি বলি, মমতা ব্যানার্জি পাহাড়ের বন্ধু। পাহাড়ের যখন চায়ের উৎসব হয়, দার্জিলিং এর মেয়েদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়। দার্জিলিং এ শোনা যাচ্ছে যে এই আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাইচুং ভুটিয়াকে প্রার্থী করছে, এবং না এরম ধরনের কোনো কথা হয়নি। তবে ধরো গোর্খা জনমুক্তি মোর্চা একটা রাজনৈতিক দল, তারা আমাদের রাজনীতিকে আমাদের সমর্থন করতেও পারে, নাও করতে পারেন। তারা এর আগের বার ভারতীয় জনতা পার্টিকে করেছে, তার আগের বার কংগ্রেসকে করেছে, বিভিন্ন সময় বিভিন্ন লোককে তারা সমর্থন করেছে। কিন্তু আমি আমার শক্তিতেই কিন্তু এখনো নট ইয়ে তারা কি করেছেন আমি জানি না, কিন্তু আমি আমার শক্তি সংহত করছি। কারণ বিগত পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল এবং দার্জিলিং এর পাহাড়ের যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমরা যে জায়গায় আছি তাতে আমরা কিন্তু ভালো জায়গায় আছি। 28টা লোকসভা আসনে তোমরা প্রার্থী দিয়েছিলে, এবার বিশেষ করে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নতুন মুখ, অন্তত 14টি নতুন মুখ আনার কথা তোমরা ভাবছো। 50% অ্যাটলিস্ট এই যে কিছুদিনের মধ্যেই তুমি বলতে পারবে কবে তোমরা প্রার্থী পদ অ্যানাউন্স করবে, কারা প্রার্থী। ব্রিগেডের সভা থেকে শোনা যাচ্ছে সেখানে 50% নাকি নতুন মুখ নিয়ে। আমি তোমাকে বলি যে কোনো স্তরেই কোনো সিদ্ধান্ত দল এখনো নেয়নি। আমাদের দলের ইলেকশন কমিটি আছেন, ইলেকশন কমিটি তারা ভাববেন, বসবেন, তারপর দলের সভানেত্রী সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অথরাইজ করি তো টেক দ্য ডিসিশন। এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে ধরো কোনো রাজনৈতিক নানা জল্পনা আছে, কিন্তু যে স্ট্যান্ডিং এমপিরাও সবাই টিকিট পাবেন না, এসব ভুল জল্পনা, এবং এতে দলে বিভ্রান্তি বাড়তে পারে, নানান লোক নানান কথা বলতে পারে। কিন্তু আমি বলছি এখনো এই স্তরে জায়গায় কোনো আলোচনা হয়নি। মানে সুমন, তুমি এটা আমার থেকে ভালো করে জানতে পারো, আলোচনা হয়নি। কারণ এখনো আমি আবার বলেছি, নির্বাচনটা কবে হবে এবং নির্বাচনের আগে দেখুন কোনো রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সিপিএম এর প্রার্থী তালিকা বলে যেটা চলছে, আবার বলি এটা ধরো কলকাতার চলছে, এটা আলটিমেটলি কিন্তু অ্যাপ্রুভ করবে হচ্ছে ওদের কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরো, কিন্তু রাজ্য কমিটি যেটা সুপারিশ করবে সেটাই জানে। অনেক সময় হয়নি, রাজ্য কেন্দ্রীয় কমিটি অনেক সময় রাজ্যসভায় অন্য লোককে চেয়েছিল, রাজ্যসভায় হয়েছে অন্য লোক ওদের। অতএব এইটা যে সবসময় হয় তা নয়। কিন্তু আমাদের দলে এখনো কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেনি, ভারতীয় জনতা পার্টি করেনি, অন্যান্য রাজ্যে জেডিইউ করেনি, বিজেডি করেনি, কেউ করেনি। আমাদেরও এই তো সব 30 তারিখে ব্রিগেড হবে, সেই ব্রিগেডে মমতা ব্যানার্জি তার রাজনৈতিক যে বক্তব্য সেটা উনি রাখবেন। তার পরবর্তী ক্ষেত্রে সময় আছে তো এখনো। আজকে যেমন পিটিআই খবর করেছে যে মোহাম্মদ আজহারউদ্দিন সম্ভবত কংগ্রেসের টিকিটেই এই রাজ্যেরই একটি আসন থেকে দাঁড়াবেন, যেটা বেশ কয়েক মাস ধরে জল্পনা চলছে যে জঙ্গিপুর থেকে আজহারউদ্দিন দাঁড়াবেন। আবার বলি দাঁড়াবেন সম্ভবত,
ওই সম্ভবত দাঁড়ালে তোমরা সমর্থন দেবে? আমরা তো কেন, আমি 42টা আসলে লড়বো, আমি কেন অন্য রাজনৈতিক দলের লোককে সমর্থন? অভিজিৎ মুখোপাধ্যায়কে না, আমি তো অন্য রাজনৈতিক দলকে সমর্থন করার প্রশ্ন উঠবে কেন? আমি তো আমার দল তৃণমূল কংগ্রেস, কে জাতীয় কংগ্রেসে দাঁড়াবে, কে ধরো ভারতীয় জনতা পার্টিতে দাঁড়াবে, তাদের ব্যাপার। আমি আমার দলের কথা বলবো, আমি আমার দল, আমরা মানুষের সাথে আছি এবং এই নির্বাচনগুলোতে মানুষ আমাদের সমর্থন করছে এবং সেই সমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফাইন মুকুলদা, একটা পারসেপশনও আছে যে একটা মোদি হাওয়া গোটা দেশ জুড়ে চলছে এবং এই রাজ্যে, এই শহরও তার বাইরে নয়। তোমাদের কি? আমি এগ্রি করি না। প্রো বিজেপির আমরা এগ্রি করছি না, আমরা এগ্রি করছি না। কলকাতা 50% বেশি অবাঙালি ভোটার হোক না, এর আগেও তো হয়েছে, 98 দেখেছি, 99 দেখেছি, পঞ্চায়েত দেখেছি, পৌরসভা দেখেছি, আমরা এটা এগ্রি করছি না। কিন্তু এই যে ধরো সমীক্ষা, আমি সমীক্ষায় বিশ্বাস করতে বলছি না, কিন্তু 11% ভোট বেড়েছে। বিজেপি এর আগেও 13% ভোট পেয়েছে পশ্চিমবাংলায়, এটা নাথিং নিউ। 91, হ্যাঁ, 13% ভোট পেয়েছিল। সুতরাং স্বাভাবিকভাবে বিজেপি এই রাজ্যে 10-11% ভোট পেতেই পারে, এটা কোনো বড় ব্যাপার নয়। তবে আমার ধারণা এই এত শতাংশ ভোট তারা পাবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। মুকুলদা, আরেকটা জিনিসও গত কয়েক মাসে, আচ্ছা ধরো তোমায় বলি, তুমি বলছো মোদি হাওয়া চলছে, তাহলে বিজেপি অন্ধ্রপ্রদেশে কি করবে? সেখানে কি হয়ে গেছে মোদির? বিজেপি তামিলনাড়ুতে কি করবে? কর্ণাটক। বিজেপি তামিলনাড়ুতে কি করবে? বিজেপি ত্রিপুরায় কি করবে? না, এই যে সমীক্ষা, এতে কিন্তু পরিষ্কার ওই রাজ্যগুলো পাচ্ছে না। আমি বলছি এই যে 226 বা যে সবগুলোই তো 210, 226 এখানে কিন্তু তুমি যে রাজ্যগুলোর নাম বলছো, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি, এখানে নেই। যে রাজ্যে, আমি আবার বলছি, কোন রাজনৈতিক দল, বিজেপি বলছি, আমি কোনো ইন্ডিভিজুয়াল বলছি, কংগ্রেস বলছি, আমি কোনো ইন্ডিভিজুয়াল বলছি। আমি আবার বলি যে আমি তোমাদের বলছি যে অধিকাংশ রাজ্য প্রায় অন্তত 12 থেকে 14টা রাজ্য আছে, তাতে টোটাল আসন হচ্ছে প্রায়, আমি তোমায় বলছি দক্ষিণ ভারতে টোটাল আসন যদি আমি ধরি 134টা, তার ভেতরে এনডিএ পাচ্ছে 19টা, মাত্র 19টা। মানে তোমার সঙ্গে আমি কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু আমি বলছি যে উত্তর ভারতে 226 কিন্তু তাতেই হচ্ছে, মানে 19টা ধরে 226 হচ্ছে না। আমি আবার বলবো, আমি এই কথা কোন রাজনৈতিক দলের সম্বন্ধে বলবো না, কিন্তু আমি তোমাদের এই হিসেবের সাথে একমত নই। মানে যারা পরিসংখ্যান দিয়েছে বা করেছে, আমরাও রাজনীতির ছাত্র হিসেবে আমরা মনে করছি যে এইটা ঠিক কথা হচ্ছে না, এটা ঠিক। আচ্ছা, ধরো উত্তর ভারতে 100, আমি সমীক্ষার ফিগার দিচ্ছি, উত্তর ভারতে 158-র মধ্যে 82, 116 পশ্চিম ভারতে, তার মধ্যে 82, আর দক্ষিণ ভারতে 134-এর মধ্যে 19। এই হচ্ছে মোটামুটি আমি যদি ডিস্ট্রিবিউশন হয়। পুরো ভারতে 142-এর মধ্যে 43। আবার তোমায় বলি, কোথায় উত্তর ভারত বলতে তুমি ধরছো উত্তরপ্রদেশ, আর্যাবর্ত যদি আমরা বড় করে ধরি, উত্তর ভারত বলছে, উত্তরপ্রদেশ ধরছো, উত্তরাখণ্ড ধরছো, ছত্তিশগড় ধরছো, মধ্যপ্রদেশ ধরছো, রাজস্থান ধরছো, গুজরাট ধরছো, এই ধরে তুমি উত্তর ভারত করছো। এই লাস্ট সদ্য সমাপ্ত যে 5টা রাজ্যের নির্বাচন হয়েছে, তাতে 73টা আসন ছিল। এর চাইতে ভালো হওয়া তো সম্ভব নয়। সেই ভোটের ফলাফল ধরে তারা কিন্তু 58টার বেশি আসনে এগিয়ে নেই, 73টার না। কিন্তু 73টায় 58 আর 116, 151 তো তফাৎ হবে, অনেক তফাৎ হবে। সেই 73-এ 58 82 হবে না। তার কারণ যে এরপর আর বাকি রইল কি তাহলে? কোন রাজ্য থেকে আসবে? আর আসবে কোন রাজ্য থেকে? আর এখানে তোমরা যে এই তৃণমূল স্তরে, মানে দল তৃণমূল নয়, গ্রাসরুট লেভেলে যে ভোটারদের কাছে যাচ্ছ, মানুষের সঙ্গে জনসংযোগ, তাতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় কোন ধরনের প্রো বিজেপি মোদি হাওয়া? আমি তোমায় বলছি, বাংলার মানুষ যে একটা যে ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশনের উপর বেশ করে দাঁড়িয়ে আমি বলছি বাংলার মানুষ নাও দে আর ভেরি মাচ কমফোর্টেবল উইথ তৃণমূল কংগ্রেস। তারা মমতা ব্যানার্জিকে নিয়ে অত্যন্ত খুশি আছে, সুতরাং তাদের কাছে অন্য ভাবনা আসার কোনো জায়গাই নেই। মুকুল রায় যে ম্যাজিকটা গত কয়েক মাস ধরে করে আসছে, কয়েক বছর ধরে বলা ভালো, সরকারে আসার পরে তো আরও, সেটা হচ্ছে বামফ্রন্ট,
কংগ্রেস এমনকি মোর্চা ভেঙেও সবাই দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। মুকুলদা, এই কৃতিত্ব যদি দিতে হয় অবশ্যই তোমায় দিতে হয়, কিন্তু তার পাশাপাশি এরা কি সবাই আদর্শের জন্য দলে যুক্ত হচ্ছে? মানে কোথাও ক্ষমতার অলিন্দে ক্ষমতার কাছাকাছি থাকার ইচ্ছে না, তার জন্য নয়। এরা হচ্ছে এ তো রাজনৈতিক লোক। ধরো আজকেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, আমি আগেকার দিনে জোনাল কমিটি মানে বিশাল ব্যাপার, এরা উত্তরবঙ্গের 4টে জোনাল কমিটির সেক্রেটারি জয়েন করে গেল পার্টি। তার কারণ হচ্ছে এই যে অন্য রাজনৈতিক দল তারা তো যারাই আসুক তারা তো চাইছে যে মানুষের ভালো হোক। এইবার এই বাংলা জুড়ে সেই জঙ্গল থেকে পাহাড়, এই জঙ্গল থেকে পাহাড়ে তারা দেখছে না র্যাডিক্যাল চেঞ্জ, মানুষ দেখছে। রাস্তা দিয়ে তুমি এই বেনজল ঢোকাটা নিয়ে আমি সবাই বেনজল বলছি না, কিন্তু আমি বলছি যে বেনজল শব্দটা কোথা থেকে বলছি, যে আলিমুদ্দিন স্ট্রিটে একসময় বিবৃতি দিতে হয়েছিল যে ঠিকাদার সাপ্লায়াররা কেউ পার্টির সদস্য হবে না। মানে আমি বলছি 34 বছর ক্ষমতায় থাকার জন্য তুমি নিশ্চয়ই মানবে, এবং ওরা নিজেরাও এখন স্বীকার করেন যে প্রচুর এই সংখ্যক ক্ষমতার কাছে অলিন্দে ঘোরাফেরা। আই ডু এগ্রি, এটা স্বাভাবিক প্রবণতা। তোমার দলে এটা আটকানোর চেকস এন্ড ব্যালেন্স কি আছে? এই দলে যে দলে যারা নেতৃত্বে থাকবে এটা তো তাদের ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি হবে দেখা যে কার যোগ্যতা আছে, কাকে কাজে লাগানো যাবে। সুতরাং এই দলে যেটা কাজ করার যোগ্যতা আছে, সততা আছে, তাকেই আমরা দলের কাজ লাগাবো। যে দলে যারা নেতৃত্বে থাকবে এটা তো তাদের ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি হবে দেখা যে কার যোগ্যতা আছে, কাকে কাজে লাগানো যাবে। সুতরাং এই দলে যেটা কাজ করার যোগ্যতা আছে, সততা আছে, তাকেই আমরা দলের কাজ লাগাবো। এটা বহু মানুষ আছে যারা আমাদের দলে কাজ করছে ভালো। পূর্ণেন্দু বোস বামপন্থী আন্দোলনে বিশ্বাসী ছিলেন, প্রদীপ বাবু বামপন্থী আন্দোলনে বিশ্বাসী ছিলেন, আমাদের দলে এসে ভালো কাজ করছেন। আমি বহু জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সদস্য দেখাবো যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে অত্যন্ত নিষ্ঠার সাথে ভালো কাজ করছে। না, আমি বলছি যে 2011 ক্ষমতায় আসার আগে থেকেই তো পূর্ণেন্দু বা প্রদীপবাবু আছে, কিন্তু আমি বলছি যে এই ক্ষমতা পাওয়ার পরে যে তৃণমূল কংগ্রেস চেহারায় পজিটিভ দিকও আছে, কিন্তু স্ফীত থেকে স্ফীততর হচ্ছে। আমি আবার এই যে হাওড়া থেকে আমাদের দলে যোগ দিলেন নিত্যানন্দ দে, প্রবীণ মানুষ, অধ্যাপক মানুষ। এই মানুষ দলে যোগ দিলে দলে ঠিকই, যেমন অজয় বাবু খানিক দিন মানে গোটা পার্টিটা, আমি তা বলছি না, কিন্তু আমি বলছি এর ভেতরে তো একটা সম্ভাবনাও থেকে যায়, সেইটা চেকস এন্ড ব্যালেন্স। এটা তো যাদের কাছে দল তাদেরই দেখতে হবে। এটা দেখুন, মমতা দি একটা জায়গায় ভীষণ পার্টিকুলার। মমতা দি দলের ডেভেলপমেন্টের সাথে সরকারকে আর দলকে গুলিয়ে ফেলেন না, সরকারটাকে সরকারের মতন চলতে দেন, আবার দলের সাথে যে কোঅর্ডিনেশন রাখার সেটা উনি রাখেন, এবং এই চুরির প্রশ্নে মমতা দি কম্প্রোমাইজ করেন না। তাই স্বাভাবিকভাবেই আমি আপনাকে বলছি যারা আসছেন তারা সবাই দলে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের মূল্যায়ন হবে, এবং নিশ্চিত করে যদি কেউ খারাপ মানুষ হয়, ভালো মানুষ না হয়, সে আগে এলো কি পরে এলো না, তাকে কিন্তু আমরা সেই জায়গায় এলিমিনেট করবো। সোমেন মিত্রের দল ছাড়া শোনা যাচ্ছে উত্তর কলকাতায় কংগ্রেসের প্রার্থী ইরেলিভেন্ট। প্রথম কথা, আমি একটা কথা বলি, অনেকেই বলি একটা কথা, ধরুন যে আমাদের দলটা তৈরি হয়েছিল 1998 সালে। আপনারা জানেন যে সেই সময় প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন সোমেনবাবু, এবং সেই সময় মানুষ পশ্চিম বাংলায় ভোট করেছিলেন এবং সোমেনবাবু পদত্যাগের দায় নিয়ে পদত্যাগ করেছিলেন। অর্থাৎ কংগ্রেসটা তার হাত ধরেই কিন্তু পশ্চিম বাংলায় উঠে গেছে, এবং পরবর্তী ক্ষেত্রে হ্যাঁ নিশ্চিত তিনি দলে এসেছিলেন, এবং মমতা ব্যানার্জি ও জেনারেল আফ তাকে প্রেস্টিজ করে দিয়ে এমপি করেছিলেন। সুতরাং এই মুহূর্তে পশ্চিম বাংলার রাজনীতিতে সোমেনবাবু সম্বন্ধে আমার কিছু ব্যক্তিগতভাবে কিছু বলার কিছু নাই, কিন্তু কংগ্রেস পার্টি হিসেবে অ্যাজ এ কংগ্রেস পার্টিটাই এখন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতা নিয়ে কোনো সংশয়ের জায়গায় নেই। তৃণমূল কংগ্রেস বা দলের ক্ষেত্রে, যেহেতু তুমি দলের নেতা, অনুব্রত রাসফালন এক্ষেত্রে পার্টি কেন ভূমিকা নেয়? আমি আবার বলছি, পুলিশকে আক্রমণ, আবার তোমায় বলি, এই যে তোমায় বলি, এই যে কথাটা আমি বলি যে অনুব্রত রাসফালন নিয়ে আমার সমান তোমার বিরুদ্ধেও একটা বক্তব্য। কিরকম বলো? ছিলাম, ধরো তুমি নিশ্চয়ই দেখেছো যে 1977 সালে সিপিএম যেদিন ক্ষমতায় এলো, সারা বাংলা জুড়ে ওরা লিখলো যে মাতৃভাষা মাতৃদুগ্ধ। ঠিক কথা, কিন্তু সেই যে লাইনে বলা আছে মাতৃভাষা মাতৃদুগ্ধ, তার পাশে কমা দিয়ে লেখা আছে ইংরাজি ভাবের ভাষা নয় কাজের ভাষা। এই শব্দটা কিন্তু বললো না।
ঠিক আছে, এবার তোমরা যদি পুরো বক্তব্যটা অনুব্রতর ঠিক, কিন্তু তাতে পুলিশের বিরুদ্ধে যে আক্রমণ সেটা বিন্দু মাত্র স্পেসিফাই হয় না। আবার বলছি, তুমি আমাকে বলছো না, পুরোটা দেখাতে আমি বলছি পারি। পুরোটা যদি তুমি বিশ্লেষণ করে দেখো, বলছে ও যে বক্তব্য হয়তো এক্সট্রিম বোমা মারবো, না কি বলছে, বলছে যে পুলিশকে বোমা মারবো, না, না, এটাই আমি বলছি এটা নিশ্চিত করে ওইভাবে ওই অর্থে বলতে চাইনি। তুমি অনুব্রতের সাথে যদি কোনোদিনও দেখা করো, কথা হয় দেবে, বলতে চাইছে যে আমার পুলিশ আমার আইনের রক্ষক, পুলিশ আমাকে রক্ষা করবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই যদি তারা আমাকে রক্ষক না হয়ে আমাকে কেউ আক্রমণ করে, তাহলে আমি মানে তার বিরুদ্ধে কিন্তু প্রতি আক্রমণ তোমার ভাষায় বলে কিছু কোন মিডিয়া সেটা দেখাতে পারতো না। তুমি বলছো যে পুলিশকে বোমা মারবো, বাড়ি ঘুরিয়ে দেব। আমি আবার বলছি হলো তো বলারই, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু ওইভাবে কিন্তু ও করতে চায় না। তুমি এটা তো জানো, বীরভূমে দাঁড়িয়ে লড়াই করা, বীরভূমে দাঁড়িয়ে পলিটিক্স করা একটা টাইমে, তুমি ঠিকই, কিন্তু তোমাদের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানই ছিল যে বদল চাই, আমরা চাইছি না তো, এখনো বলছি আমরা বদল নয় বদল চাই। তুমি তো জানো যে সিঙ্গুরের বীরভূমের মাটিতে নানুরের সুচপুর গ্রামে একদিনে 13 জন মানুষ খুন হয়েছিল, তুমি কভার করেছো। তুমি জানো যে নানুরের ঘটনার পর 46 জন মানুষকে, যার মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জেলা কমিটির মেম্বার থেকে জোনাল কমিটির সেক্রেটারি থেকে, যাদের বিরুদ্ধে তারা দোষী সাব্যস্ত করে তাদের জেলে রয়েছেন তারা। সুতরাং সিপিএম পলিটিক্যালি ওখানে কিল করে, অ্যানিলেট করে, এটা এস্টাবলিশড। আমি আবার বলছি, শোনো, আমি তোমাকে আবার বলছি যে আমরা কোনো অংশে, উই বিলিভ ইন দলের একটা বিবৃতি একটু নিন্দা, আমি বলছি উই বিলিভ ইন ডেমোক্রেসি। এবং আমরা বলো আমাদের তো লড়াইটাই, তোমরা সমান দেখেছো যে আমাদের তো লড়াইটাই কেটে গেল, মানে অধিকাংশ দিনটাই তো চলে গেল শুধুমাত্র টু রেস্টোর ডেমোক্রেসি, টু রেস্টোর ডেমোক্রেসি। তুমি দেখেছো তো এখানকার ভোট, তুমি 98 এর ভোট দেখেছো, তৃণমূলের কাছ থেকে গণতান্ত্রিক পরিসরের আশাটা মানুষের অনেক বেশি। আমি আবার বলছি সেই কারণেই তো, ধরো আমি যখন দিল্লিতে সাংসদ, ইলেকশন হচ্ছে, তখন আমাকে দিল্লির সাংসদরা বলেছিল তো ব্লাড সেড হবে তোমরা জিতলে পরে, কিন্তু এটা তো ঘটনা। আমরা ওই যে এখন কথায় কথায় সিপিএম উদ্ধৃতি দেয় ন্যাশনাল ক্রাইম রেকর্ডগুলো, সেই ন্যাশনাল ক্রাইম রেকর্ডগুলো তো বলছে যে 34 বছরে 55,000 মানুষ মারা গেছিল, কিন্তু তাহলে তারপর ধরে তো বদলা নয় বদল হয়েছে, কোনো জায়গায় খুন হয়নি। তুমি আমাকে বলো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাকে হিসেব দিয়ে দেখাক যে কোন জায়গায় তার লোককে আমরা খুন করেছি। দেখো রাজনৈতিক সংঘর্ষ, তুমি তাকিয়ে দেখো যে রাজনৈতিক সংঘর্ষ কমে গেছে, কিন্তু গোটা রাজ্য জুড়ে বহু সিপিএম এর পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। আমি বলছি রাজনৈতিক সংঘর্ষ তুমি যদি দেখো, না হত্যার সংখ্যা শিওরলি রাজনৈতিক সংখ্যা কমে গেছে, রাজনৈতিক হত্যার সংখ্যাটা কমে গেছে 100%। আমি দায়িত্ব নিয়ে বলবো কমে গেছে। এবং আমরাও, আমাকে একজন মানুষ একটা ফোন করেছিলেন, একজন পার্টি আমাকে ফোন করেছিলেন যে আমাদের পার্টি অফিসে অশান্তি হয়েছে, আমি ব্যবস্থা নিয়েছি, দায়িত্ব নিয়ে বলছি। এবং মমতা ব্যানার্জি এগুলো চান না। ফাইন, মুকুলদা, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। মুকুল রায়ের পরিশ্রম, আনুগত্য না রাজনৈতিক দক্ষতা? যে মুকুল রায় আমার সামনে বসে আছে, সেই মুকুল রায় তৈরির পেছনে এই তিনটের কোনটার অবদান সব থেকে বেশি? সবকিছুর মধ্যেই আনুগত্য না থাকলে কোনো কিছু হবে না। আপনার আপনি যদি আপনার ইমিডিয়েট লিডারকে তার প্রতি আনুগত্য না দেখাতে পারেন, তাহলে নিশ্চিত করে হবে। সুতরাং আনুগত্যকে 1 নম্বর রাখলাম, দক্ষতা এবং পরিশ্রম না, এই দুটোই, সব তিনটেই কিন্তু একটার সাথে আরেকটার পরিপূরক। অর্থাৎ এই তিনটে বাদ না, তিনটে একত্রিত না হলে কিন্তু একটা শব্দ হবে না। বেশ, সব মিলিয়েই হবে, মিলিয়ে গুলিয়েই চলতে হবে। তোমার একটা নাম আছে, তুমি তৃণমূলের অনিল বিশ্বাস। অনিল বিশ্বাসকে বলা হতো সিপিএম এর চাণক্য, তোমার তৃণমূলের চাণক্য বলা হয়। এসব কথা না, ওনারা প্রবীণ মানুষ, বড় রাজনীতিবিদ, ভালো রাজনীতি করেছেন, স্বাভাবিকভাবে কারোর সাথেই কারোর তুলনা হয় না। আমরা একটা দেখুন, আমি আবার বলি যে আজকে শেষ লগ্নে দাঁড়িয়ে বলছি যে আমি অত্যন্ত উইল ফিল ভেরি মাচ প্রাউড, যখন আমি আমার বলছি আমার ব্যক্তিগত জীবনের উপলব্ধি। আমি যেদিন নির্বাচনে কমিশনের দল তৈরি করতে গেছিলাম, আমি সেদিন যা দেখেছিলাম, আজও দেখেছি, যে আমি গর্ব করে বলতে পারি ইয়েস, মাই লিডার ইজ মমতা ব্যানার্জি। ভারতবর্ষে যেটা এখন কিন্তু খুব প্রয়োজন, ওই যে আনুগত্য 1 নম্বরে রেখেছে। এই জায়গাটা আবার বলি, এটা কিন্তু আমি তোমায় একটা ঘটনা বলতে পারি, শুনলে তোমার ইয়ে হবে। আমি নির্বাচন কমিশনের দল তৈরি করতে যাচ্ছি, সময় সংক্ষেপ, রবার স্ট্যাম্প বানাতে হবে। আমি ওখানে একটা সিনেমা হলের সামনে একটা ছেলে রবার স্ট্যাম্প বানায়, তাকে বলছি, সে বললেন এ কে পাগল হয়, আমি 1 ঘন্টা কা আন্দার রবার স্ট্যাম্প হোগা। তখন আমি যখন তাকে বলেছি যেটা মমতা ব্যানার্জির পার্টি, সে কিন্তু 1 ঘন্টার মধ্যেই রবার স্ট্যাম্পটা আমি করে দিয়েছে। এখন মুকুল রায় নিজেই গোটা তৃণমূল দলটার একটা অন্যতম রবার স্ট্যাম্প, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার শেষ প্রশ্ন মুকুলদা, এটা পার্সোনাল নোট, অতুল্য ঘোষ কিংবা প্রমোদ দাশগুপ্ত চুরুট খেতেন, অনিল বিশ্বাস নস্যি নিতেন,
মুকুল রায়ের রাজনীতি ছাড়া নেশা কি? না দেখো, আমি খেলাধুলোর জগৎটাকে ভালোবাসি, এককালে টুকটাক খেলেওছি, খেলিনি তা নয়। আমি একটু সুযোগ পেলেই ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি, ফুটবল দেখতে ভালোবাসি, খেলা দেখতে ভালোবাসি, খেলার খবরও রাখি। আমি যা খেলার খবর রাখি বহু লোক রাখে না। আর রাজনীতির খেলা তো আছে। অনেক শুভেচ্ছা তোমায় মুকুলদা, অনেক ধন্যবাদ। আমাদের সময় এখানেই শেষ। আপনারা দেখছিলেন মুখোমুখি অনুষ্ঠানের এই পর্যায়ে প্রথম পর্ব। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে কথা বলছিলাম আমরা। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।